परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। কেন এটা দিয়ে শুরু করলাম আজ, তার কারণ আপনাদের মনে থাকবে 22শে এপ্রিল যে কালো দিন এক প্রকার ভারতের অধ্যায়ে সম্মিলিত হয়েছে, ঠিক সেই 22শে এপ্রিলের দিন বেছে বেছে যাদেরকে নিধন করা হলো তাদেরকে বলা হয়েছিল কালমা পড়তে। আজ ঠিক সেই ব্যক্তিরাই সরাসরি পাকিস্তানের বুকে যখন ভারত একের পর এক প্রত্যাঘাত করছে, সেই পাকিস্তান এবার ত্রাহি ত্রাহি করতে করতে বলছে কালমা, অর্থাৎ যারা কালমা পড়তে বলেছিলেন আজ তারা নিজেরাই কালমা পড়ছে। অর্থাৎ সরাসরি ধর্ম সংকট এবং তার সঙ্গে সঙ্গে গৃহযুদ্ধ সব একত্রিত হয়ে পাকিস্তানের বুকে আছড়ে আছড়ে পড়ছে। অর্থাৎ এই জায়গা থেকে সরাসরি বলা যেতে পারে পাকিস্তানের যে চেষ্টা, যে অপচেষ্টা বারংবার ভারতের ক্ষেত্রে ভারতের নিরিখে নয়া পালক হিসাবে তৈরি করবার চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, সেই প্রত্যেকটি পালক কার্যত সেই প্রত্যেকটি ডানা ছেটে দিয়েছে ভারত। ইতিমধ্যেই যে মেজর আপডেটগুলো সামনে আসছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো কিছুক্ষণ আগেই ভূমিকা সিং তিনি সাংবাদিক বৈঠক করেন এবং তার প্রেস ব্রিফিংয়ে একটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্যভাবে তিনি উল্লেখ করেছেন, তা হলো তুরস্কের ড্রোন ব্যবহার করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, এবং শুধু তাই নয় 400 থেকে 500টি ড্রোন হামলা করার চেষ্টা করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত একটিতেও সফল হয়ে উঠতে পারেনি পাকিস্তান। প্রতিবাদ ধরাশায়ী হয়েছে পাকিস্তান এবং ভারত মুঁতোর জবাব দিয়েছে, এবং ঠিক এই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পাকিস্তান এবার একটু শুধরে যাবে? কিন্তু অনেকেই উত্তর দিচ্ছেন এটার যে পাকিস্তান শুধরানোর জায়গাই নয়, সরাসরি পিওকে এবার দখল করে নেওয়া হোক, ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর করা হোক, এবং আজ পিওকেতে ঠিক এই মুহূর্তে যখন আমি এই শো করছি শব্দের কাটাকাটি, তখন তার ঠিক 1 ঘন্টা পরেই 8টার পর থেকে সেখানে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, অর্থাৎ পিওকেতে ব্ল্যাক আউট। যদিও বা অনেক বড় কিছু বার্তা আসতে পারে আজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্র্যাক টিভি বাংলা। এই মুহূর্তে শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আমি আপনাদের সামনে। শব্দের তীরে জব্দ হবে ইস্যু। আজ মূলত এই বিষয় নিয়েই সরাসরি আলোচনায় আসবো, কিন্তু তার আগে কয়েকটি ছবি আপনাদের সামনে রাখা অত্যন্ত দরকারি। সেই ছবিগুলো একের পর এক রাখছি। দেখুন এই ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এ ছবি গতকাল সন্ধেবেলার ছবি। সরাসরি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 5টি মিসাইল ছোড়ার চেষ্টা হয়েছে সরাসরি ভারতের বুকে, কিন্তু একটাও সফল হয়নি। অর্থাৎ আমাদের দেশের S-400 সুদর্শন চক্র সেটা সরাসরি তাদেরকে এমন প্রত্যাঘাত করেছে এবং সরাসরি ডিফিউজ করে দেওয়া হয়েছে, যার থেকে বলা যায় যে পাকিস্তান হাতে ভাতে রণকৌশলে তাদের হাতিয়ারের দিক থেকে সব দিক থেকে মার খাচ্ছে। আজ সরাসরি আমাদের ট্যাগলাইন হলো সিঁদুরের জ্বরে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে পাকিস্তান, এবং ঠিক এ জায়গায় তারা এখন ভাবছে কোথায় কিভাবে সামলাবো। তার কারণ একদিকে যেমন বাইরে সংকট, একই রকমভাবে ঘরের ভেতরেও সংকট। অর্থাৎ পাকিস্তানের ভেতরে ইতিমধ্যে গৃহযুদ্ধ লেগে গিয়েছে। বালুচিস্তানের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে আপনারা দেখেছেন ট্র্যাক টিভি বাংলা, একের পর এক আমরা ছবি ব্রেক করেছি। একের পর এক বড় বড় খবর সামনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঠিক যখন শো করছি ঘড়ি কাটা 7টা 1 বাজে, এবং এই মুহূর্তেও যে কোনো সময় যে কোনো ব্রেকিং নিউজ সামনে আসতে পারে, আমরা রাখতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যেসব আপডেট সামনে এসছে তা যদি বিশ্লেষণ করা যায় তাহলে অনেকগুলো বিষয়বস্তু সামনে আসবে। আমরা ক্রমশ প্রকাশ্য প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো এক এক করে। কিন্তু তার আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকারি, তার ছোট্ট একটি ব্রিফিং আপনাদের সামনে রাখবো। তা হলো সাম্বায় অনুপ্রবেশ রুখেছিল বিএসএফ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 7 সন্ত্রাসীর। একেবারে এক্সক্লুসিভ ফুটেজ ট্র্যাক টিভি বাংলার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে একটি নিবেদন করব, তা হলো সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ফেক ছবি ঘুরে বেড়াচ্ছে, এবং ঠিক সেই ফেক ছবিগুলো থেকে দূরে থাকুন। ট্র্যাক টিভি বাংলা যে ছবিগুলো দেখাচ্ছে শুধুমাত্র তার উপর ভরসা রাখুন, তার কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না ভ্যালিড কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র টিআরপির জন্য আপনাদের সামনে সেই ছবি রাখবো না। শুধুমাত্র যেগুলো অথেন্টিক ছবি সেগুলোই আপনাদের সামনে এক এক করে রাখবো, এবং প্রত্যেকটি ছবি ভ্যালিডিটি রয়েছে, অথেন্টিসিটি রয়েছে, তাই জন্যই আপনাদের সামনে রাখছি। পাকিস্তানে গোলাবর্ষণের পর বাড়ি এবং গাড়ির ক্ষতি হয়েছে,
একাধারে যেমন ভারত থেকে প্রত্যাঘাত করা হচ্ছে পাকিস্তানকে, ঠিক একই রকমভাবে পাকিস্তান কাপুরুষের মতো বারংবার পেছন দিক থেকে চেষ্টা করছে ভারতের ওপর আঘাত হানার, কিন্তু না, এখনো পর্যন্ত যে আপডেটগুলো সামনে আসছে তা হলো পাকিস্তান ক্রমাগত চড় খাচ্ছে। এবং ঠিক এ জায়গায় আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, তা হলো পিঠ বাঁচাতে এবার হাফিজ সাউদকে জেল থেকে ছাড়তে চাইছে পাকিস্তান। অর্থাৎ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, এই হাফিজ সাউদ অর্থাৎ যাকে চেয়েছিল ভারত যে তাকে ফিরিয়ে দেওয়া হোক, যাকে এক সময় ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভারত, সেই ব্যক্তিকেই আবারও চাইছে ভারতবর্ষ। তার কারণ এই সব জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদেরকে নির্মূল এবার করতেই হবে, একেবারে সমূলে উৎখাত করতে হবে এই সব জঙ্গি ঘাঁটিকে এবং জঙ্গিদের। যদি এটা না করা যায় তাহলে আবারও এই রক্তবীজের দল ক্রমাগত তাদের ডানা মেলতে শুরু করবে। আর এবার ভারত সেটা চাইছে না। এ ভারত সেই ভারত নয় যে নিশ্চুপ হয়ে তাদের সব কিছু দেখে যাবে, আর লড়াইটা যখন হবে তখন একটু টাচ করে বেরিয়ে যাবে, ছোঁয়া দিয়ে বেরিয়ে যাবে, তা নয়। একের পর এক ভারত যেভাবে মারতে শুরু করেছে পাকিস্তানকে, বিশেষ করে আমাদের গর্বের সেনাবাহিনী একের পর এক যেভাবে সারপ্রাইজ অ্যাটাক তো করছে, অর্থাৎ সে জায়গা থেকে বলা যেতে পারে যে পাকিস্তান ক্রমাগত ত্রাহি শুধু করছে এমনটা নয়, পাকিস্তান বাঁচার চেষ্টা করছে। তারা বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অর্থাৎ এই জায়গায় যারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মুখার্জি, তৃণমূল সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রীতম সিং, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় লিপিকা ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাপ্রধান। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারলাম। আমি প্রথমেই একটু চলে যাব প্রীতম সিংয়ের কাছে। প্রীতম বাবু, যেভাবে ধরাশায়ী করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, বারংবার পাকিস্তানকে যেভাবে পেটাই দেওয়া হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে পাকিস্তান তাও আবারও একই রকমভাবে ড্রোন হামলা করেই চলেছে, কি বলবেন? নমস্কার অঞ্জনদা, নমস্কার প্যানেলে থাকা প্রত্যেককে। তো দেখুন, এই রিটেলিয়েশন যেটা ভারতের আর্মি এবং ভারত সরকার কাশ্মীরের উপর যে চলে আসা হত্যালীলা, সেটা 1947 সালের পর থেকে আমরা এটা সম্মুখীন হয়েছি বা সম্মুখীন করছি, সেটা প্রতিরোধ করছি। সেটা শুধুমাত্র ভারতের রাজনীতি বলুন, চাই ভারতের ডেমোগ্রাফিকে একটা বিচলিত করার চেষ্টা পাকিস্তান এটা তৈরি হওয়ার পর থেকে এটা করে যাচ্ছে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকার গিয়েছে। দেশ তো একটাই আছে, দেশ একটাই থাকবে এবং এই দেশেই আমাদের থাকতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। তার জন্য আমরা ভারতীয় হিসাবে শুধুমাত্র রাজনীতিকরণ বা রাজনীতিটা ঊর্ধ্বে উঠে আজকে বিভিন্ন পার্টির বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা নেতৃত্ব আছে তাদেরকেও আমরা কুর্নিশ জানাই যে আজকে এরকম দেশের এতটা ইমার্জেন্সি পরিস্থিতিতে প্রত্যেকের সামনে এসে সেনাবাহিনী এবং সরকারকে সাপোর্ট করেছে। তার জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সাধুবাদ। দেখুন, পাকিস্তান যতবারই চেষ্টা করেছে ভারতের উপর আক্রমণ করার, আমাদের সশস্ত্র সেনাবাহিনী, আমাদের ভারতীয় সেনা, যার প্রতিষ্ঠা আমাদের বাঙালি সুভাষচন্দ্র বসুর আইডিওলজিতে, সেই ভারতীয় সেনা বারবার করে তাদেরকে মুখে ফেলেছে। আজকে তারা বারংবার চেষ্টা করছে ইসলামিক জঙ্গিদের ব্যবহার করে ভারতের ডেমোগ্রাফিকে এবং ভারতের ঘরের ভিতরে যে ভাইচারা সেটাকে নষ্ট করার। সেটা কোনোদিন নষ্ট হবে না। আজকে আমাদের বোনেদের সিন্দুর মুছে দিয়েছিল এই ইসলামিক জঙ্গি গোষ্ঠীরা, কিন্তু আজকে সেই মায়েদের বোনেদের যে রক্ষার্থে আরেক এখানে আরো
বাকিরা প্লিজ মিউট করে দিন। প্রীতমবাবু যখন কথা বলছেন বাকিরা প্লিজ মিউট রাখুন। প্রীতমবাবু বলুন। বাকিরা যখনই সিচুয়েশন হয়েছে, সেই বোনেদের সিঁদুরের বদলা যেরকম ভারতীয় সেনা, সেরকম আমাদের দুই মায়েরা, দুই বোনেরা তাদের বোনেদের সিঁদুরের প্রতিশোধ নিয়েছে। পাকিস্তান একটা বাই চান্স তৈরি হওয়া দেশ, সেই দেশ যেভাবে করে ভারত রাষ্ট্র, ভারত মায়ের উপর আঘাত করার চেষ্টা করুক, এই ভারত মায়ের সপুত্ররা যারা বর্ডারে দাঁড়িয়ে আছে, যারা বুক সামনে রেখে লড়াই করছে, যারা কোনোদিন কারোর পিছন থেকে চাকু মারেনি, এই জন্য এই ভারতীয় সেনা পুরো পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত একটা তৈরি করেছে। বুঝতে পেরেছি। আমি ঠিক এই জায়গায় আমি একটু प्राक्तन आर्मी কাছে যাব, सुरेंद्र प्रधान बाबू কাছে যাব। सुरेंद्र जी, एक चीज़ बहुत महत्वपूर्ण है कि हर वक्त हम लोग देख रहे हैं कि पाकिस्तान के ओर से हमेशा पहले अटैक होता है, बाद में भारत उसका उत्तर देता है। अभी फिलहाल जो परिस्थिति है उसके रिगार्डिंग अगर हम लोग बात करें तो अभी फिलहाल कैसे उन लोगों को मुंह तोड़ जवाब देना चाहिए आपके हिसाब से? नमस्कार सभी जितने भी चैनल में उन सभी को मेरा नमस्कार। मैं सुरेंद्र प्रधान, एक्स हॉल्डर क्लर्क सुरेंद्र प्रधान, मैं 5-8 गोरखा राइफल्स से हूँ। ये बार बार पाकिस्तान इंडिया को छेड़ता रहता है। इसको अगर हम लोग पहले अगर जवाब दिया होता तो ये लोग आज इस स्थिति में नहीं पहुंचते, लेकिन इंडिया ने इसको थोड़ा हल्का से लिया, इस वजह से ये लोग हमारे सिर के ऊपर चढ़ने के लिए कोशिश कर रहा है। लेकिन अब ये पहलगाम हमले के बाद जो दिया है इंडियन आर्मी ने, जो आर्मी, एयरफोर्स और नेवी ने जो ये अटैक किया है इनके ऊपर, ये एकदम सराहनीय है। ये जो करना चाहिए था ये बहुत पहले होना चाहिए था। तो हम लोग चाहते हैं, हम एक्स आर्मी हैं, हम लोग चाहते हैं कि पाकिस्तान को बिल्कुल तबाह कर दें, इनको घुटने टिका दे, तभी ये आतंकवादी खत्म होगा। अब और एक चीज देखिएगा, इंडिया ने जितना भी अटैक किया है वो इनके डिफेंस बेस के ऊपर अटैक किया है। थोड़ा रुकिए। এখন আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকেও স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। ব্যাক টু সুরেন্দ্র जी। ये देखिए, अभी भी इंडिया ने जितना भी अटैक किया है वो पाकिस्तान का डिफेंस बेस के ऊपर ही अटैक किया है, और जहां जहां ये लोग टेररिस्ट को शेल्टर देके रखा था वहां पे अटैक हुआ है। लेकिन पाकिस्तान ये कायर, ये लोग ऐसा काम कर रहा है सिविलियंस के ऊपर, इंडिया के सिविलियंस के ऊपर अटैक कर रहा है, जो बिल्कुल गलत है। सिविलियंस के ऊपर अटैक नहीं होना चाहिए, इसलिए अभी पाकिस्तान कुछ नहीं कर पाएगा। ये लोग हमारे पास में ये है वो है बोलता है, लेकिन इंडिया के ऊपर जितना डिफेंस में पावर है उसके कंपैरिजन में पाकिस्तान 20% भी नहीं है। तो इसलिए पाकिस्तान को अगर 4 दिन और अटैक कर दिया इंडिया ने तो ये घुटने टिक जाएंगे। अभी देखिए पाकिस्तान चारों तरफ हर जगह ये लोग लोन के लिए अप्लाई कर रहा है, लोन के लिए रो रहा है, इनका बुरा हाल हो रखा है। और उससे भी बड़ी बात ये है कि पाकिस्तान में इनका गृह युद्ध शुरू हो चुका है। वहाँ उनका पाकिस्तान आर्मी के ऊपर लोगों का ये शुरू हो गया है, डेमोन्स्ट्रेशन शुरू हो गया है आर्मी के ऊपर। इससे बड़ा और कुछ नहीं हो सकता है। इंडियन आर्मी, एयरफोर्स, नेवी और गवर्नमेंट ऑफ इंडिया ने अभी फिलहाल जो एक्शन ले रहा है ना, ये बिल्कुल सराहनीय है, बहुत अच्छा काम हो रहा है। और जितने भी उसमें लगे हुए हैं बॉर्डर पे, उनको मेरा सैल्यूट है। जरूरत पड़ता है तो हम लोग एक आर्मी एकदम मूव करने के लिए रेडी है, लेकिन पाकिस्तान को धूल चटाना है, पाकिस्तान को तबाह कर देना है, उसके बाद ही इंडिया आराम से सांस ले सकता है। अदरवाइज ये लोग जीने नहीं देगा। सैल्यूट सर आपको। एकदम फिलहाल ये जो बात हम लोग सुन चुके हैं ना आपके मुंह से, इस पे एक बात बोलना ही होगा। दीपशिता जोई जो अभी फिलहाल सोशल मीडिया में बहुत वायरल हो चुका है और वो लिख रहा है कि ইতিমধ্যে পশ্চিম সীমান্তের অমৃতসর সহ অন্যান্য শহরগুলিতে ব্ল্যাকআউট চলছে। 450 কিলোমিটার দূরে বসে আমি এর থ্রিল অনুভব করতে পারছি না। আমার ভয় হচ্ছে, উদ্বেগ হচ্ছে, আশঙ্কা হচ্ছে। এখানে যারা যুদ্ধের চিয়ার লিডার হয়ে আসবেন দয়া করে আর্মিতে নাম লেখান,
বাড়ির শান্তিতে বসে অন্যের বাড়ির ছেলেকে মরতে পাঠানোর মধ্যে কোনো বাহাদুরি নেই, ডিএসকেলেট নাও। আমি অবাক হয়ে যাচ্ছি এসব লেখা যারা এই মুহূর্তে লিখছেন সোশ্যাল মিডিয়ায়, আমি জানি না তারা কিভাবে লিখছেন, কেন সেনাপ্রধানের যারা যারা সেনাকর্মীরা ইতিমধ্যে গিয়েছেন বায়ু স্থল জল প্রত্যেকটি থেকে, তাদের প্রত্যেকের মনোবল বাড়ানোর সময় এটা। এই সময় ডিএসকেলেটের কথা বলা হচ্ছে, আমার ভেবে অবাক লাগছে তারা ঠিক কোন মেন্টালিটিতে এই কথাগুলো লিখছেন। একজন প্রাক্তন সেনা আর্মির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তিনি পর্যন্ত বলছেন যে যদি সুযোগ হয় তাহলে তারা পর্যন্ত সেখানে চলে যেতে প্রস্তুত। আর আপনারা বসে বসে সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ ঘোষণা করছেন, সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে অনেক বড় বড় কি মনে করেন আপনারা আমি জানি না, কিন্তু এ পর্যায়ে অন্তত মনোবল যদি বাড়াতে না পারেন চুপ করে বসে থাকুন। আমাদের আর্মিদের ওপর আমাদের পুরো ভরসা রয়েছে, এবং একজনও আর্মি যদি শহীদ হয় তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট কষ্টের, কিন্তু তার মানে এটা নয় যে আমরা ভয়ে চুপ করে বসে থাকবো। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে একটি ছবি আরও ভাইরাল হয়েছে, একেবারে সরাসরি শেষ পল ওয়েড, তিনি একজন সেনাপ্রধান, তিনি পর্যন্ত লিখছেন, দোজ হু আর ট্রাইং টু ডিমোরালাইজ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস বাই কলিং ফর ডিএসকেলেট অ্যান্ড ইউজিং হ্যাশট্যাগস লাইক সে নো টু ওয়ার, রিমেম্বার দেয়ার নেমস অ্যান্ড অ্যাকাউন্টস, once Pakistan is dealt with we will handle these liberals, this is a dharma judh, we do not surrender to adharma, it is a battle of right against wrong, of good against evil। এটা হচ্ছে সেই স্পিরিট, আর আপনারা বসে বসে সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ ঘোষণা করছেন। আমি এখানে সেনাপ্রধানের কাছে প্রাক্তন সেনা আর্মির কাছে যাব, বলুন ना। ये बात सही है। अभी जो इंडियन गवर्नमेंट ऑफ इंडिया ने जो एक्शन ले रहा है ना, ये बिल्कुल सराहनीय है। अभी पूरा हमारा जितना भारतवासी हम लोग जितने हैं, गवर्नमेंट ऑफ इंडिया के साथ में खड़ा होना है, हम लोग इन गवर्नमेंट के साथ में खड़ा होना है। और हम लोग अगर कुछ नहीं करते हैं तो घर में चुपचाप बैठ जाएं, लेकिन नेगेटिव रिमार्क्स मत लिखें, नेगेटिव कमेंट ना करें। ये इंडियन आर्मी, एयरफोर्स और नेवी जो भी काम कर रहा है बिल्कुल सराहनीय है। ये लोग लड़ रहा है, जरूरत पड़ने से हम लोग एक्स आर्मी भी जाएंगे, लेकिन हम लोग जो अगर घर में बैठ के देख रहा है तो चुपचाप बैठे, अगर कुछ नहीं बोल सकता है, कुछ नहीं कर सकता है तो नेगेटिव कमेंट भी ना करे। मैं सबको ये रिक्वेस्ट भी करूंगा। বলার সুযোগ দেব একেবারে তাই। আমি ঠিক এই জায়গায় সরাসরি জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, আপনি সমর্থন করেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিদ্রোহ ঘোষণা হচ্ছে, আর আমাদের আর্মিরা সেখানে রাত দিন চেষ্টা করে যাচ্ছে যেন আমাদের দেশের সুরক্ষাটা থাকে, এবং তাদেরকে প্রত্যাঘাত করছে পাকিস্তানে, একেবারে পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার পর্যন্ত গিয়ে, তাদের জন্য এখন মোটিভেশন না দিয়ে এই ধরনের কথাবার্তা? আপনি যদি ওই মহিলার অ্যাকাউন্টটা কোন রাজ্যের আছে আমাকে বলেন, আমি এখনই ওর নামে এফআইআর এবং ইউএপিএ ধারায় ওকে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করব, এবং ওকে যাতে গ্রেপ্তার করা হয়, এবং এরকম যদি আরো কিছু আপনি দেখেন আমাকে বলবেন, আমি ওদের গ্রেপ্তার করানো বা ওদেরকে দেশ বিরোধী কার্যকলাপের জন্য দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি দেশের ভেতরে এদের বিরুদ্ধে লড়বো। এগুলোকে মেনে নেওয়া যায় না, এগুলোকে সরাসরি মানে আমি অন এয়ার বলতে পারছি না, কিন্তু ওই একই হাল করা উচিত যেরকম ভাবে পাকিস্তানের সঙ্গে আজকে আমরা করছি, সেইরকম ভাবেই এদেরও গুঁড়িয়ে দেওয়া উচিত, দেশের বাইরে বার করে দেওয়া উচিত, আর নইলে চৌরাস্তায় দাঁড় করিয়ে। আর বাকিটা বললাম না, যাই হোক, আপনি যে যে পোস্ট করেছে তাদের অ্যাকাউন্ট এবং তার সোর্সটা যদি আমাকে পাঠান, আমি এদের বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে আমি এদের বিরুদ্ধে ইউএপিএ বা থানায় জানিয়ে যা করার আমি করব আমার আইনি ব্যবস্থার দিক থেকে। এবারে আসি আজকে আপনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে পর্যায়ে আমরা রয়েছি, এই পর্যায়টা কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ আমরা বিগত দিনে দেখেছি পাকিস্তান এই টাইম বাইং করে বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা এবং ইউনাইটেড নেশনস, সিকিউরিটি কাউন্সিল বা আমেরিকা, রাশিয়া, চাইনিজ এদের কাছে গিয়ে ভিক্ষা করে নিজেদের টাকা পয়সা যেমন আদায় করবে, তার সঙ্গে সঙ্গে ওরা থার্ড পার্টি ইন্টারভেনশন করাতে চাইবে, অর্থাৎ এর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাউকে এনে দাঁড় করাতে চাইবে। অর্থাৎ ভারতের হাতে কিন্তু বেশি সময় নেই। আমি কালকে রাত্রি 3:30 পর্যন্ত অবজার্ভ করছিলাম পুরো প্রক্রিয়াটা। কালকে যখন করাচি পোর্ট অলরেডি অ্যাটাক হয়েছে, ইসলামাবাদ, লাহোর অ্যাটাক হয়েছে, আমি ওই সময় ভেবেছিলাম যে পুরোপুরি স্ম্যাশ ডাউন করবে এবং পিওকেটাকে পুরোপুরি মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবেন ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এবং সেটা করা চুটকির ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ভারত সরকার এই মুহূর্তে 352 ডিক্লেয়ারের মাধ্যমে সরাসরি ভাবে পাকিস্তানকে আক্রমণের জায়গায় দাঁড়িয়ে
শুধু পাকিস্তানকে নয়, আমাদের পূর্ব ফ্রন্টিয়ারে বাংলাদেশকে পর্যন্ত যেটুকু এরিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে বা আমাদের ভারতবর্ষের সঙ্গে আসামের সঙ্গে শেয়ার করছে, তার 100 কিলোমিটার পর্যন্ত দখল করে নেওয়া উচিত। মানে বাংলাদেশের 100-200 কিলোমিটার পর্যন্ত যা ভারতবর্ষের সীমানার সঙ্গে রয়েছে, ভারতের সীমানার সঙ্গে বাংলাদেশের যে যে অংশ লেগে রয়েছে, তার 100-200 কিলোমিটার ভেতরে পেনিট্রেট করে ঢুকে গিয়ে পুরো অংশটাকে দখল করে নিতে হবে ভারতের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং ভারতবর্ষকে আজকের দিনে সুরক্ষিত করার স্বার্থে। আর পাকিস্তান নামক যে ক্যান্সারটা রয়েছে, ওই ক্যান্সারটাকে বেশি দিন কিন্তু ট্রিটমেন্টের আন্ডারে রাখা যাবে না। এইভাবে ট্রিটমেন্ট করলে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন নিয়ে এসে আমাদের ওপর প্রেসার তৈরি করবে, এবং আমাদের ওপর প্রেসার তৈরি করবে না, আমাদের আক্রমণটাকে ওরা প্রতিহত করবে সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিয়ে, যেটা ওরা আগেও করেছে, বারবার করেছে। যখনই ওরা ল্যাজে গোবরে হয়ে যায়, ওরা তখন ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনটাকে মোড অফ করে এবং কোরিয়া আমাদেরকে পিছনে সরতে বাধ্য করে বা আমাদের পিছনে সরার জন্য আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে। অতএব বেশি দিন নয়, 2 দিন 3 দিন হয়ে গেছে, সরাসরি পাকিস্তানকে 2-3 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হওয়ার আগে, যেটা কংগ্রেসি আমলে, নেহরুজির আমলে, ইন্দিরা গান্ধীজির আমলে হয়েছিল, লাহোর করাচি পর্যন্ত পৌঁছে গিয়েও আমাদের আবার ব্যাক টু ফিরে আসতে হয়েছিল যে যে জায়গায় যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে। কিন্তু এবারে সেটা করলে হবে না। নেহরুজি ইন্দিরা গান্ধীজির সময় হয়েছিল আমরা লাহোর করাচি পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের জন্য যে যে অবস্থায় ছিল আবার সে সেই অবস্থায় ফিরে এলো। এটা এবারে করলে হবে না। এবারে করাচি, লাহোর, ইসলামাবাদ পুরোটা ঢুকে গিয়ে পুরোটা কবজা করে এবং ওখানে ফেন্সিং করে দিতে হবে, এবং তারপরে ইন্টারন্যাশনাল গিয়ে বলা হবে চলো এবার হবে। যেমন পাক অকুপাইড কাশ্মীর দখল হবার পরে আলোচনা চলছে, তেমন আমরা পুরো পাকিস্তানটা দখল করে নিয়ে এবার আলোচনায় বসবো। যেরকম পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরকে পাকিস্তান অকুপাইড করে আজকে দশকের পর দশক তারা আলোচনার টেবিলে বসছে, যেটা ভারতের অংশ না পাকিস্তানের অংশ নিয়ে আলোচনাই চলছে, কিন্তু পাকিস্তান ফিরিয়ে দেয়নি, আলোচনাই চলছে, তারা কবজা করে রেখেছে। তো ভারতকেও আজকে কবজা করে নিতে হবে, ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি সমস্তটা কবজা করে নিয়ে এরপরে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হবে এবং তখন আলোচনা চলবে আমরা ফিরিয়ে দেবো কি দেবো না, পিওকের মতন চলবে। আর বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে এবং বাকি রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যে বর্ডারটা শেয়ার করছে, সেই বাংলাদেশের বর্ডার এরিয়াগুলোকে, যেটা ভারতের সঙ্গে শেয়ারই, তার 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত পুরোপুরি মিলিটারি অ্যাটাক করে দিতে হবে, দিয়ে ওই অংশটাকেও আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, নিয়ে আলোচনা চলবে। 30 বছর 40 বছর ইন্টারন্যাশনাল কনভেনশন হবে, ইউএন কনভেনশন হবে, আলোচনা করতে দেবো। এখন আর সেই জায়গাটা বোধহয় থাকবেই না। আমি এখানে একটু ইন্দ্রজিৎ বাবুর কাছেই যাব। ইন্দ্রজিৎ বাবু, আজ সকালে ব্রেকিং নিউজ আমরা ট্রাইব টিভি বাংলায় দেখিয়েছিলাম, যেখানে কার্যত ইউনূস সরকার এখন অত্যন্ত ভয় পেয়ে গিয়েছেন। তিনি এখন বলছেন হিন্দুদেরকে একটু সেফ গার্ডে রাখতে। আপনি চিন্তা করে দেখুন, যে বাংলাদেশে কার্যত, হ্যাঁ একেবারে সত্যিই কুমিরের কান্না, সত্যিই কুমিরের কান্না, কিন্তু এই ইউনূস সরকার এবং এই ইউনূস সরকার এবং এই ইউনূস সরকার বারংবার যেভাবে মিথ্যাচার করে গিয়েছে, তিনি নোবেল জয়ী, কিন্তু দিনের পর দিন বাংলাদেশকে দেউলিয়া করার প্রচেষ্টায় রয়েছে। একের পর এক অনেক এরকম এক্সপ্লেনেশন দেওয়া যায় এবং উদাহরণ সামনে আসে। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ যে ভয় একটু হলেও পেয়েছে, তা কি অস্বীকার করা যায় ইন্দ্রজিৎ বাবু? শুভ সন্ধ্যা সকল প্যানেলিস্ট এবং আপনাকে। তার সঙ্গে আজকে কবিগুরুর 164তম জন্মবার্ষিকী, সেই সিগনিফিকেন্সে কবিগুরুর একটি লেখা খুব তাৎপর্যবাহী। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তা আপনি মোহাম্মদ ইউনূসের কথা বললেন। মোহাম্মদ ইউনূস সোনালী ব্যাংকটাকে, আমাদের যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটা স্তম্ভ, সেরকম বাংলাদেশের সোনালী ব্যাংকটা একটা স্তম্ভ। সেই ব্যাংকটা থেকে তিনি যা কর্মকার্য করেছেন, এবং ব্যাংক থেকে বহু টাকা তিনি আত্মসাৎ করেছেন নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং এই লোকটিকে বাংলাদেশের সেনার থেকেই বসানো হয়েছে, যে একটা শিখণ্ডী করে বসানো। এনার জাস্ট প্যাপেট, এনার কোনো মানে চালাবার কিছু মানে ক্ষমতাও নেই আর কোনো অধিকারও নেই, কারণ ওনাকে জাস্ট রাখা হয়েছে একটা আইওয়াস হিসেবে। এবার বলি, সোশ্যাল মিডিয়াতে আজকে আমি কতগুলো জিনিস পোস্ট করেছিলাম বিভিন্ন, যেমন আমরা প্রত্যেকে যুদ্ধের বিষয় নিয়ে পোস্ট করছি, একটা গর্বের বিষয়, যেহেতু এইরকম আমাদের যে যুদ্ধে কালকে আমরা দেখলাম আইএনএস বিক্রান্ত যখন যায়, তাকে এরকম করিডোর
বিভিন্ন তার সঙ্গে ব্যাকেট করে যায়, মানে একদম টোটালটা নিয়ে যায়। যাই হোক, এখনো সরকারিভাবে, কারণ প্রচুর যেসব তথ্য আসছে সোশ্যাল মিডিয়ায়, আমি এগুলোকে সকলকে বলবো এগুলো থেকে বিরত থাকতে, এটা আপনাদের টিভির মাধ্যমেই বলবো একদম, কারণ এখনো সরকারিভাবে সেরকম কিছুই আসেনি। তবে লাহোর সহ 5টি বড় শহরে আঘাত আনা হয়েছে, এটুকু আমরা এএনআই দ্বারা আমরা জানতে পারছি। কিন্তু আজকে বাংলাদেশে দেখলাম, আমার অনেক কমেন্টসে লিখেছে বাংলাদেশি প্রচুর যারা বন্ধু বান্ধবরা রয়েছে, তারা কিন্তু এখনো স্টিল নাও আজকে যেখানে তাদের একটা কবিগুরু তাদের কাছে একটা আশীর্বাদ বলা চলে, সেই তার জন্মদিবসটা পর্যন্ত সেখানে পালন করা হয়নি, জানেন, পালন হয়নি সেইখানে। এবং এই যে মৌলবাদ, ইসলামিক মৌলবাদ যারা পাকিস্তান নিয়ে চলছে এবং লিখছে, তারা পাকিস্তান জিন্দাবাদ। একটু আগে আমার একজন কো প্যানেলিস্ট বললেন না যে তার হোয়ার অ্যাবাউট দিতে তিনি এফআইআর করবেন, সত্যিই করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে করেছি ব্যবস্থা, এবং যতটা অবধি যাওয়া যায় নিশ্চয়ই যাব। কিন্তু যে পরিস্থিতিতে এখন এই বাংলাদেশ চলছে, আমার মনে হয় বাংলাদেশকে কিন্তু একটা উপযুক্ত জবাব দেওয়া উচিত। কেন এটা চলতে পারে না? এরা এই যে দ্বিচারিতাভাবে চলছে, এটা চলতে পারে না। আর একটা জিনিস দেখুন, আমরা পুঞ্চ, বিশেষ করে পুঞ্চ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আমাদের হয়তো অনেক রকম সোশ্যাল মিডিয়া বা যেরকম খবর আসছে তাতে আমাদের দিকটা দেখানো হচ্ছে, অবশ্যই সেটা গর্বের বিষয়, কিন্তু ওরাও কিন্তু সমানে ওরা শেলিং করে যাচ্ছে, বোমিং করে যাচ্ছে। আত্মসমালোচনা করতে হবে, এর দ্বারা কখনোই এটা বলা হয় না যে আমরা সেনাবাহিনীকে কোনোভাবে আশাহত করছি। সেনাবাহিনী আমাদের গর্ব, কিন্তু আমাদের আত্মসমালোচনাটাও করতে হবে। আমাদের ঠিক কোন জায়গায় ক্ষতি হচ্ছে সেটা অত্যন্ত দরকারি। আত্মসমালোচনা হলেই সেটা রেকটিফাই হবে। তা সুতরাং এই যে পরিস্থিতির মধ্যে, এই যে দেখুন আজকে ভারত একটা খুব ভালো ড্রাস্টিক স্টেপ নিয়েছে, চন্দ্রভাগা লক গেট খুলেছে, যদিও ওখানে একটি লক গেট খোলা হয়েছে, তাতেও যা পরিস্থিতি আমরা মোটামুটি যা শুনতে পাচ্ছি, যা দেখছি, যতটুকু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে, তাতেও পাকিস্তানকে ডুবিয়েও মারা যায়। কেন এরকম ভাবে বলছেন? কেন মরবে? না না ইন্দ্রজিৎ বাবু, এভাবে বলবেন না, এভাবে বলবেন না। একটু ভাবুন, পাকিস্তান কিছুদিন আগে জল চাইছিলেন, আর ঠিক সেই জন্যই জল দেওয়া হয়েছে। ওরা ডুবে মরবে, জল চেয়েছে তো, জল এত অতিরিক্ত দেওয়া হবে যে ওটা ডুবে মরবে। অতিরিক্ত জলে ডুবে মরবে। এবং কৃষিকাজ থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা এমনিতে কিচ্ছু নেই। একটা চিন্তা করে, একটা রাষ্ট্রে কোনোদিন একটা সেনাপ্রধান যুদ্ধকালীন পরিবর্তন হয়, বা তাকে তারা অ্যারেস্ট করার জন্য পাঠিয়েছে। যাই হোক, তাকে ধরতে পারিনি, সে কোথায় আছে এখনো জানা যায়নি। এখন দেখলাম যে শামসাদ বলে একজন সেনাপ্রধান নতুন নিয়োগ হয়েছে কালকে রাত্রি 8টার সময়। যাই হোক, এই পরিস্থিতিতে একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র, এটা পাকিস্তান, এটা জঙ্গিস্তান, এদেরকে উচিত, ইন্ডিয়ার উচিত একদম টোটালি এই দেশটাকে মানচিত্র থেকে সরিয়ে দেয়, এবং সাথে বাংলাদেশকেও শেখানো উচিত। কেন বাংলাদেশ এটা চলতে পারে না, দীর্ঘদিন ধরে আমাদের খাবে, আমাদেরই পড়বে, আর আমাদের কি চোখ রাখাবে? আমি সত্যি ইন্দ্রজিৎ বাবু, আমি অত্যন্ত অবাক হই। এক্ষেত্রে আমাদেরকে বারংবার ইন্দিরা গান্ধীর কথা আনতেই হবে, ইন্দিরা গান্ধীর কথা আনতেই হবে, একেবারেই তাই। এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এবং যেভাবে তেল নিয়ে চিন্তায় পড়ে গেছে, আমেরিকা চিন্তারিতা দেখুন, আমেরিকা অলরেডি তেল নিয়ে চিন্তায়। না, আমি তো সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম ইন্দ্রজিৎ বাবু, যখন আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে টিট ফর ট্যাট হয়ে গিয়েছে, দুদেশই আমাদের কাছে বন্ধু, এবং যে সাহায্য চাবে তার কাছেই আমরা সাহায্যটা পৌঁছে দেবো। এটা অত্যন্ত বিভ্রান্তিকর একটি বক্তব্য। যে স্টেপটা নেওয়া উচিত ছিল 1971 একদম ঠিক স্টেপ নিয়েছিল। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম সঠিক স্টেপ নিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকে তার ভারতবাসী হিসেবে তার সাথে আছি, কিন্তু এই কথাটা ভাবতে হবে যে পাকিস্তানকে আর যেন ছাড়া না হয়, কারণ এটাই মুখ্যম সময় পিওকে আবারও আমাদের হাতে আসবে। দেখুন আজকে কি করেছে, আজকে আপনি বলছিলেন একটু আগে ওই এতে সম্ভবত একটু আগেই আপনি যে জায়গাটা বলছিলেন, সেখানে 7 জন জঙ্গি আমাদের সেনারা নিকেশ করেছে। হ্যাঁ, এবার দেখুন ওখানে একদিকে যেমন শেলিং করছে, গুলি ছুটছে, বোমা ছুটছে, তার সাথে জঙ্গিকে অনুপ্রবেশ ঘটায়। তার মানে এই রাষ্ট্রের কিরকম চিন্তা ভাবনা? তার মানে কি, তাই তো সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং এখন সুযোগ, ইমিডিয়েটলি ঢুকে তছনছ করে শেষ করে দাও, কারণ আর হবে না। আমি ঠিক এখানে লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, গতকাল রাতে আমরা কার্যত দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারের নিচে লুকিয়ে পড়ছে, সেনা প্রধানের ক্ষমতার হস্তান্তর হচ্ছে, এরপরেও পাকিস্তান বলছে তারা লড়াই করবে। এখনো পর্যন্ত ড্রোন অ্যাটাক তারা করে চলেছে এবং বারংবার ভারত সপাটে চড় দিচ্ছে।
আমি বলছি পাকিস্তানের কি কোনোদিনই লজ্জা হবে না লিপিকাদি? শোনা যাচ্ছে? স্পষ্ট বলুন। হ্যাঁ, প্রথমেই আজকে বিশ্বকবিকে প্রণাম জানিয়ে এবং কাশ্মীরের বর্ডার অঞ্চলে যে সমস্ত আমাদের ভারতবাসী রয়েছে, সিভিলিয়ান যারা রয়েছে, তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে তারা যেন ভালো থাকে, কয়েকটা কথা বলি। সেটা হলো যে পাকিস্তান এবং বাংলাদেশকে আমার মনে হয় উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। এরা যেভাবে বেড়েছে তাতে শাস্তি দেওয়া দরকার। এবং আমরা বারবার বলেছি, আমাদের বিরোধী দলনেতা, পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার করে বলেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে 2-3 বার বৈঠকও করেছেন এবং বলেছেন যে আমরা সাথে আছি, রাষ্ট্রের সাথে আছি, আমরা প্রত্যেকটা সিদ্ধান্তর সাথে আছি। আর সব থেকে বড় কথা যে 71-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি দেখিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে, মানে ভারতবর্ষ যে মেনে নেবে না পাকিস্তানের কোনো অন্যায়, সেটা দেখিয়ে দিয়েছিলেন সেই সময়। আর সব থেকে বড় কথা, বাংলাদেশকে সেই সময় যে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের স্বাধীনতা দেওয়া যে দেশ না মানে নায়ক বলা চলে, সেই ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর কে যেভাবে সাপোর্ট করেছিলেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের আমার মনে হয় কৃতজ্ঞ থাকা উচিত। আজকে মোহাম্মদ ইউনূস, আপনার কি মনে হয় যে সে সময় ইন্দিরা গান্ধী যেভাবে একটি ডিসিশন নিয়েছিলেন, এটা ভুল ডিসিশন হয়ে গিয়েছে? বাংলাদেশকে অ্যাকচুয়ালি স্বাধীন করাই উচিত ছিল না, তার কারণ তারা স্বাধীনতা পেয়ে আজকে এই ধরনের অবস্থা। স্বাধীন করে করা নয়, ভারতের সঙ্গে জুড়িয়ে নেওয়া উচিত ছিল, আলাদা রাষ্ট্র করা উচিত হয়নি। একেবারেই তাই। তার কারণ বাংলাদেশকে সে সময় এই ছেড়ে দেওয়াটাই আজকে মনে হচ্ছে সব থেকে বেশি বুমেরাং হয়ে পড়ছে। ইন্দিরা গান্ধীর মহানুভবতা বলতে হবে, কিন্তু শেখ মুজিবুর রহমান বা পরবর্তীকালে আমরা শেখ হাসিনাকে দেখেছি, তারা কখনো কিন্তু অকৃতজ্ঞ হননি। কিন্তু আজকে মোহাম্মদ ইউনূস যেভাবে কথা বলছেন, ভারতবর্ষের বিরুদ্ধে যেভাবে যে ধরনের কথাবার্তা বলছেন, সেটা মারাত্মক খারাপ এবং অন্যায়। আমাদের মনে হয় যে এই মুহূর্তে আজকে দুটো দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ, দুটো দেশই ভারতবর্ষের উপর অনেকাংশে নির্ভরশীল। এটাই আমাদের আশ্চর্য লাগে যে অনেকাংশে তারা নির্ভরশীল ভারতবর্ষের উপর। আজকে ভারতবর্ষ অনেক কিছু খাদ্যদ্রব্য থেকে শুরু করে অনেক কিছু না পাঠালে এই দুটো দেশ বাঁচে না। আজকে তাদের এত দাপট কি করে হয়? আমার মনে হয় যে প্রত্যেকে যেভাবে বলছেন, লিপিকাদি, আমরা যদি একটু ব্রডলি এই ব্যাপারটাকে নিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হচ্ছে কোনো এক জায়গায় বাংলাদেশ এবং পাকিস্তানরা আন্তর্জাতিক স্তরে কোনো রাজনীতিই করছে না, তারা মূলত ব্যক্তি রাজনীতি করছে, ঠিক যেমনটা আসিফ মুনির করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ইউনূস সরকার করছেন। ব্যক্তি রাজনীতি করছেন তারা, দেশের নিরিখে ভাবছেন। আমার ভালো লাগছে এই মুহূর্তে একটা জিনিস ভালো লাগছে, আজকে রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে নিরাপত্তা পরিষদ এবং ভারতের মিত্র শক্তি যারা রয়েছে, তারা কিন্তু সাপোর্টে রয়েছে। তারা কিন্তু ভারতবর্ষকে বারবার বলছে যে আমরা সাথে রয়েছি, কোনো অন্যায় মেনে নেব না। পাকিস্তানের এই অন্যায়কে কিন্তু খুব একটা যে কেউ সাপোর্ট করছে তা কিন্তু নয়। কিন্তু লিপিকাদি এইভাবে কাঁদতে কাঁদতে কিন্তু লিপিকাদি এইভাবে কাঁদতে কাঁদতে তো পাকিস্তান সেন্টিমেন্টের সুড়সুড়ি দেবে আর এরা পাল্টি খাবে। এতো ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে। এরা কাঁদাকাটি শুরু করলেই পাল্টি খেয়ে যাবে এরা, অতএব দেরি করা যাবে না। কাশ্মীর থেকে শুরু নয়, ওই করাচি ফরাচি রাওয়ালপিন্ডি ইসলামাবাদ সব নিয়ে নাও আর বাংলাদেশ নিয়ে নাও, আলোচনা হবে তারপরে। বলুন আপনি। এটা কোনো ছাড়াছাড়ি নেই, আমার মনে হয় একদম অ্যাটাক করা দরকার, কোনো ছাড়াছাড়ি নেই। কোনো অন্যায় আমরা মেনে নেব না, ভারতবর্ষ কোনো অন্যায় মেনে নেবে না। এইভাবে থেকে থেকেই জঙ্গি হানা হবে, থেকে থেকেই ভারতবর্ষকে ডিস্টার্ব করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, আমরা কেউ মেনে নেব না। আমি ঠিক এখানে চলে যাব সরাসরি সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, কি মনে হচ্ছে অন্তত এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে, আমরা যখন এই বিষয়ে অ্যানালিসিস করছি, আলোচনা করছি, তখন গতকাল ঠিক এই সময়তেও অনেকগুলো পালস আপ হচ্ছিল। তার কারণ আমরা একের পর এক ব্রেক করেছি, ব্রেকিং নিউজ দিয়েছি, যেখানে সরাসরি ভারতের পক্ষ থেকে প্রত্যাঘাত করা হচ্ছে পাকিস্তানকে, এবং পাকিস্তান কার্যত একেবারে ঠুটো জগন্নাথ হয়ে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বাংকারের তলে চলে যাচ্ছেন এবং সেনাপ্রধানের ক্ষমতার হস্তান্তর হচ্ছে। এখনো পর্যন্ত তাদের যেন সেই দাপট, আমি জানি না এটা কোনো অপচেষ্টা নাকি শুধুমাত্র নিজেদেরকে এখনো তারা এক্সিস্ট করছে, শুধুমাত্র সেটা বোঝানোর জন্য তাদের চেষ্টা, বালুচিস্তান পর্যন্ত তাদের ওপরে হামলা করছে। এটা তো সব থেকে বেনজির দৃশ্য।
দেখো অঞ্জন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রই যতক্ষণ না পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সেরকম হয়ও না। এখন দেখবে প্রতিটা যুদ্ধতেই, গাজাকে তুমি দেখেছো, গাজার অবস্থা, এবং সেরকম অবস্থা হলেও তারা স্বীকার করবে না আমরা হেরে গেছি। এবং যে যুদ্ধে দেখা যায়, এই যুদ্ধগুলোতে সবচেয়ে বড় সমস্যাটা যেটা পাকিস্তানের যিনি বিমান বাহিনীর প্রাক্তন এয়ার মার্শাল ও ভাট্টি, তিনি খুব সুন্দর কথা বলেছেন কয়েকটি। তিনি বলেছেন যে পাকিস্তানের মূলত অ্যাটাকগুলো আটকাতে পারছে না, 2-4টে কারণ রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে S-400 যে টেকনোলজি, তার সঙ্গে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9, সেটা হচ্ছে চায়না থেকে আমদানিকৃত। এটা মূলত প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে আকাশ থেকে ভূমি। এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো যখন ভারত ছাড়ছে, এবং কিছু ক্রুজ মিসাইল যেগুলো সুপারসনিক, মানে যেগুলো হচ্ছে শব্দের থেকে 3 গুণ বেশি যেগুলো স্পিডে যায়, সেগুলোকে কিন্তু কোনোভাবে ট্যাকেল করতে পারছে না। এবং তিনি স্বীকারও করেছেন যে মূলত তার HQ-9 কিন্তু আধুনিক প্রযুক্তি বালাকোটের আক্রমণের পর ওনারা কিনেছিল, কিন্তু সেগুলো মানে সঠিকভাবে ব্যবহার করতে পারা যায়নি, এবং তারা এই অতর্কিত আক্রমণটা বুঝতে পারেনি। এবার তার যে মানে উপদেশগুলো তিনি দিয়েছেন বেশ সুন্দর। বলেছেন যে হয় যুদ্ধবিরতি করতে হবে পাকিস্তানকে, না হলে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়বে। কারণ দেখো বিশ্ব ব্যাংক থেকে শুরু করে প্রচুর লোন হয়ে আছে পাকিস্তানে, এবং এটা বলতে কোনো দ্বিধা নেই। হয়তো আজ সকাল 9:01 তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের সঙ্গে তাদের সঙ্গে যুক্ত, তাদের থেকে পেনি স্টকের মতো করে পেনি লোন চাওয়া হচ্ছে। এতটাই দেউলিয়া হয়ে পড়েছে পাকিস্তান, তারপরেও তারা এই জঙ্গিদের কার্যকলাপ চালিয়ে যাবে। দেখো, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর যতটা মানে না করেও, আমি একটা আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা রিপোর্ট অনুযায়ী একটা রুটির দাম 30 টাকা, 70-80 নয়, যেটা অনেক জায়গায় বলা হয়। তবে এই 30 টাকাও অ্যাফোর্ড করতে পারছে না, কারণ ওদের প্রান্তিক যে রাজ্যগুলো রয়েছে, সীমান্তবর্তী অঞ্চল, সেখানে হ্যান্ড টু মাউথ সিচুয়েশন, এটা রিপোর্ট বলছে। এবার যে সমস্যাটা তুমি যেটা বলছো, যে এই যে ওদের সঙ্গে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, এর পার্থক্যটাই কিন্তু মূলত গড়ে দিয়েছে। এবং এখানেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান ঠিক কোন অন্য দেশের ওপর নির্ভরশীল হলে যা হয়। এবং তুরস্কের গতকাল এই রিপোর্ট এসছে, তুরস্কের যুদ্ধ বিমান 6টা এসেছে, একটা বোধহয় পরবর্তীতে তুরস্ক স্বীকার করে না ওটা শুধুমাত্র জ্বালানি নেবার জন্য নেমেছিল। এবার সেটা আমার দেখার বিষয় নয়। এবার তুরস্ক সাপোর্ট দিচ্ছে, বাংলাদেশ সেটা পোস্ট করছে। মজা হচ্ছে, বাংলাদেশের এই মানে সুদখোর, আমি তাকে মানে হতে পারে শিক্ষিত মানুষ, কিন্তু এই সুদখোর মানুষটি যে 3-4টে বলেছে মানে জায়গাগুলো পুলিশ প্রশাসনকে, সেখানে বলছে সীমান্তবর্তী অঞ্চলে হিন্দুদের কোনো রকম ভাবে কোনো উস্কানিতে পা না দিতে, এবং হিন্দুদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব মানে বেসিক্যালি প্রশাসনকে নিতে হবে। মানে কোথাও গিয়ে না, মানে ওই যে তোমাকে বলেছিলাম, বাংলাদেশকে শুধুমাত্র ছুঁয়ে যেতে হবে, বাংলাদেশকে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা টাচ দিলেই যেমন ম্যাজিক স্টিক থাকে, তার থেকে বেশি। আপনারা যা শুরু করেছেন এই প্যানেল ডিসকাশনে বসে, জয়দেব বাবু বলছে অ্যাটাক করে দিতে, লিপিকা দি বলছে অ্যাটাক করে দিতে, সরাসরি ইন্দ্রজিৎ বাবু বলছে এই মুহূর্তে অ্যাটাক করে দিতে, সুকান্ত বাবু আপনি বলছেন যে শুধু ছুঁয়ে গেলেই হবে। এই মুহূর্তে যারা বাংলাদেশি দর্শক দেখছেন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত এই মুহূর্তে। তারা বলছেন ইন্ডিয়া কি প্ল্যান করতে চাইছে, তাহলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় কি চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এজেন্টরা কি কাজ করছে, সেনাকর্মীরা যদি একবার ভাবে তাহলে তারা কি করতে পারে। আমি তো সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকেই এরকম ট্রোল করছে। দেখুন, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা প্রত্যেকে মনে করি যে আমাদের সেনাবাহিনীরা যথেষ্ট ভালো কাজ করছেন, এবং পাকিস্তান যে জবাবটা বোঝেন তাকে ঠিক সেইভাবেই বোঝানো হচ্ছে। কিন্তু কিছু ইন্টারেস্টিং জিনিসও সামনে আসছে, বলা হচ্ছে নাকি কোনোভাবেই যেন হোয়াইট বল না হয়ে যায়। যদি হোয়াইট বল হয়ে যায়, মিসাইল সরাসরি গিয়ে যদি বাংলাদেশে পড়ে, তাহলে কিন্তু তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দেখো, সার্জিস আসিফের উপরে যখন দেশটাকে ছেড়ে দেওয়া হয়, যে সার্জিস একসময় ছোট ছিল, কোনো একটি বিতর্ক সভায় ভারতবর্ষের ভুয়াশি প্রশংসা করেছিল সার্জিস, সেই সার্জিসকে যখন ব্রেন ওয়াশ করে বা কোটি, এখন যেটা জানা যাচ্ছে 50 লক্ষ টাকার একটা গাড়ি কিনেছে। এবং তারপরে মজাটা দেখো, এবার একটা ওদের নাম বলছি না যেহেতু একটা অনলাইন ইয়েতে রয়েছি, ওদের একটা বিখ্যাত পেজ রয়েছে, তার অ্যাডমিন গতকাল স্বীকার করেছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের পাকিস্তানে কি কি পার্থক্য।
এবার আরেকটা মজা হচ্ছে, তারা এটাও বলছে যে ইন্টারনেটে তাদের যোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি। আমি সেটাই তোমাকে বোঝাতে চাইছি যে ইন্টারনেটে তুমি বাংলাদেশের সঙ্গে পারবে না, কারণ ওই জায়গায় কিন্তু বাংলাদেশের বড় বড় সৈন্যরা রয়েছে, বিশেষজ্ঞরা আছে। কিন্তু তুমি দেখো মোহাম্মদ ইউনূস কিন্তু, এটা তো জামাত রয়েছে, এটা ভয়ের একটা কারণ কিন্তু রয়েছে। এত সহজভাবে বাংলাদেশকে নিলে হবে না, কারণ এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি এটাও বলি যে ইন ফিউচার বাফার স্টেটের কাজও করতে পারে বাংলাদেশ, কারণ বাংলাদেশ গতকাল কিন্তু একটা মহড়া হয়েছিল অঞ্জন, গতকাল একটা মহড়া হয়েছিল, মোহাম্মদ ইউনূস বলছে অত্যন্ত সুন্দর মহড়া, মানে বেসিক্যালি তার তো কোনো আইডিয়া নেই, বলছে এই মহড়ার মাধ্যমে মানে বাংলাদেশ বিশ্বকে বোঝাতে পারলো যে তারা খুব শক্তিশালী। তার মানে তোমার সমস্যাটা হচ্ছে, যেটা আমি কেন পাকিস্তানের এয়ার মার্শালের বক্তব্যটাকে কোট আনকোট বলেছি এই কারণে যে তাদের অবস্থাটা তারা বলুক, কারণ আমরা বললেই তো বলবে যে আমরা ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছি। তবে এটাও ঠিক অঞ্জন, আমাদের কিছু নিউজ চ্যানেল রয়েছে যারা এত বেশি প্রচার করছে মনে হচ্ছে যুদ্ধটা ওই সংবাদ সংস্থার অফিসেই লেগে গেছে। এটাও কিন্তু সত্যি একেবারে তাই। আমি ঠিক এই জায়গায় একটা ডিসক্লেমার দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটি সরাসরি অফিসিয়ালি একটি নোট করানো হয়েছে সকলের উদ্দেশ্যে। আমি বলছি, সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা যারা ইন্ডিভিজুয়াল জার্নালিজম করেন তাদের জন্য বলছি, শুধুমাত্র সহযোদ্ধা হিসেবে, সহনাগরিক হিসেবে আপনাদের সামনে রাখবো, আপনাদের প্রত্যেকের সময় চেয়ে বলা হচ্ছে, অল মিডিয়া চ্যানেলস, ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর অ্যাডভাইস টু রিফ্রেইন from live coverage or real-time reporting of defense operations and movement of security forces. Disclosure of such sensitive or source-based information may jeopardize operational effectiveness and endanger lives. Past incidents like the Kargil war, অর্থাৎ সরাসরি কার্গিল ওয়ারের কথা মেনশন করা হয়েছে, 26/11 কথা মেনশন করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কান্ধার হাইজ্যাক, এই তিনটে বিষয়কে কিন্তু পুরোপুরি মেনশন করে বলা হয়েছে, আন্ডারস্কোর দ্য রিস্ক অফ প্রিম্যাচিওর রিপোর্টিং। হ্যাঁ, আমাদেরকে এটা শুনতে হচ্ছে, আমিও একজন সংবাদ মাধ্যমের কর্মী, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, কিন্তু আমাদের শুনতে এটা খারাপ লাগছে, কিন্তু এটা কিছু মানুষের জন্য হয়তো আমরা শুনছি। তাই তাদের জন্য বলছি, দয়া করে ফেক খবর অন্তত সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না, এবং যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে করজোড়ে আবেদন করছি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে ভারত প্রত্যাঘাত করছে, কিন্তু প্রত্যাঘাত করার অর্থ এটাও নয় যে আমরা ভুল খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ডোপামিন লেভেল হাই করব এবং সাধারণ মানুষ রাতের পর রাত জেগে থাকবে অকারণে। এটা সবাইকে জানিয়ে রাখবো। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। সিঁদুর জন্য ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। সিঁদুরের ভয় পাকিস্তান, তার কারণ অপারেশন সিঁদুর একের পর এক ধরাশায়ী করছে পাকিস্তানকে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে প্রত্যাঘাত করছে ভারত, ইতিমধ্যেই পাকিস্তানে নানান রকম অবস্থার কথা সামনে আসছে। ঠিক এ পর্যায়ে আমি দুটো বক্তব্য, প্লিজ কেউ হাসবেন না, তার কারণ আমি সবার কাছে প্রথমেই বলছি, হাসলে পরে এটা তাদেরকে খুব অপমান করা হচ্ছে, পাকিস্তানকে এইভাবে অপমান করা মোটেই ঠিক নয়। আমি ঠিক এই জায়গায় শুধু দুটো বক্তব্য রাখবো। একদিকে খাজা আসিফ প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কি বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি বিরোধী সাংসদ সেখানকার পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলছেন, দুটো বিষয় পরপর রাখবো, ব্যাক টু ব্যাক রাখবো। আমি আবারও বলছি, অফ স্ক্রিনেও কেউ হাসবেন না, দর্শকরাও কেউ হাসবেন না, অত্যন্ত সিরিয়াস একটি বিষয়। দেখুন, कल का जो ड्रोन हमला हुआ, वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो, और जब वो एक सेफ लिमिट पे आए तो हमने उनको मार कराया। इनका पता नहीं कौन सा कायद, वो इंडिया के इन मामलात के ऊपर एक स्टेटमेंट नहीं आई। जनाब डिप्टी स्पीकर साहब, मुझे टीपू सुल्तान के वो एक कॉल याद आ रहा है कि अगर एक लश्कर जिसका सरदार शेर हो और उसके साथ लश्कर में गीदड़ हो तो वो शेरों की तरह लड़ते हैं। अगर शेरों का लश्कर उसका सरदार गीदड़ हो तो वो नहीं लड़ सकते, वो जंगे हार लेते हैं। इस वक्त बॉर्डर पे खड़ा वो फौजी जो हमसे तवक्को रखता है कि हमारा लीडर, जो कौमी लीडर होता है या जो वज़ीर आज़म होता है, वो आईना होता है, वो फेस होता है, उसकी तवक्को है कि हमारी सियासी क़यादत वो दलेरी के साथ मुकाबला करेगी। जी, वाइंड अप करें, जुम्मे का टाइम है, आखिरी 2 मिनट दे जी। लेकिन
जब आपका वजीर आजम, जब आपका लीडर बुज़दिल हो, वो मोदी का नाम ना ले सके, उसको आप क्या पैगाम दे रहे बॉर्डर पे लड़ने वाले उस जवान को? তো কেউ বেশ আমি দেখতে পাইনি। আমি একেবারে আপনাদের প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমে প্রীতম বাবুকে সুযোগ দেবো। প্রীতম বাবু, আপনাকে যে প্রশ্নটা করব তা হচ্ছে, এভাবে মিথ্যে খবর ছড়াবেন না। পাকিস্তানকে আপনারা কিচ্ছু করেননি। পাকিস্তানে যেভাবে ড্রোন অ্যাটাক হয়েছে সেই ড্রোন কিন্তু তারা 1 সেকেন্ডে ডিফিউজ করে দিতে পারে, আর আপনারা খালি খালি ফেক খবর ছড়াচ্ছেন। এসব করবেন না। আপনারা 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বাই চান্স হয়ে যাওয়া একটা দেশ, সেই দেশে না কোনো মূল্য আছে, না কোনো মৌলিক তাদের কোনো চিন্তা ধারণা আছে। তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ভারতের ক্ষতি চেয়েছে, ভারতের মানুষদের ক্ষতি চেয়েছে। কারণ তারা সরকার চালানোর নাম করে তারা শুধুমাত্র আতঙ্কবাদী তৈরি করেছে, যেটা ভারতে পাঠিয়ে ভারতে নির্দোষ নিরস্ত্র মানুষদেরকে হত্যা করেছে। তার পরাক্রম হিসাবে আমাদের সেনারা যেভাবে তাকে রিটেলিয়েশন করেছে, সেটা খুবই আনন্দের বিষয় আমাদের একজন ভারতীয় হিসাবে। দেখুন, যত বলবেন তত কথা এই পাকিস্তান, আজকে আমাকেও অনেকদিন আগে প্রশ্ন করা হয়েছিল কি হবে আপনার এই চ্যানেলে। আমি বলেছিলাম অপেক্ষা করুন, অনেক কিছুই হবে। আজকে পাকিস্তানের ড্রোন বলুন, যাই বলুন, তারা ভারতের মাটিতে পা দেওয়ার সাহস পাচ্ছে না এবং ঢোকার আগে তাদেরকে খতম করে দেওয়া হচ্ছে। তারা নিজেরাই তাদের ধ্বংসাবশেষ নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখুন, খুব কাজে দিবে। সেই ভিয়েতনামে ওয়ার মেমোরিয়ালের মতো তাদেরও কাজে আসে। আমি এখানে সরাসরি লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, একটা সময় আমার স্পষ্ট মনে রয়েছে বিরোধী শিবির থেকে বলা হয়েছিল S-400 যখন কেনা হচ্ছে তখন এত এত টাকা দিয়ে কেনার কি দরকার, আত্মরক্ষার কি দরকার। এখন S-400 এর মাহাত্ম্য বোঝা যাচ্ছে। লিপিকাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। না, দেখো, এই ধরনের আলোচনা তো সবসময় হয় যে তখন সেই মুহূর্তে যে প্রয়োজনীয়তাটা বোঝা যায় না, কারণ পরবর্তীকালে কি হবে সেটা তো ওভাবে বলা যায় না। তবে আমি বারবার করে একটা কথাই বলবো যে যেন একজন ভারতবাসীরও আর প্রাণ না যায়, যে 26টা প্রাণ আমরা দিয়েছি, আর যেন একজন ভারতবাসীরও প্রাণ না যায়। আর দয়া করে সোশ্যাল মিডিয়ায় কেউ ভুলভাল খবর ছড়াবেন না। আমরা সারা দিন সোশ্যাল মিডিয়ায় এত রকম খবর, এত কিছু দেখছি যে যেটাতে সত্যি আমরা ক্লান্ত হয়ে পড়ছি। আমাদের খারাপ লাগছে যে অনেক এমন কিছু ফেক নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেটা ছড়াবেন না। আর ভারতবর্ষের রাষ্ট্রের পক্ষে কংগ্রেস আছে। কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। পরবর্তীকালে আমাদের আয়রন লেডি ইন্দিরা গান্ধী অনেক লড়াই করেছেন। সেই জন্য আমরা আছি। আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার করে বলছেন আমরা আছি রাষ্ট্রের সাথে, এবং ভারতবর্ষ যে কোনো ডিসিশন এই মুহূর্তে নেবে পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে, তার সাথে আমরা আছি। सुरेंद्र जी, आपका टाइम अभी शुरू होता है, बताइए। ना, एकदम सही है लिपिका जी जो बोले, एकदम सही है। हम लोग साथ में हैं, भारत सरकार के साथ में, और मैं सबको यही अपील करता हूँ गवर्नमेंट ऑफ इंडिया के साथ में खड़ा होने के लिए। अगर कुछ नहीं कर सकता है इस क्या ऑपरेशन सिंदूर के ऊपर कुछ नहीं कर सकता है, तो घर बैठ के नेगेटिव कमेंट न करे और गलत खबर को प्रचार मत करे। ये मैं सबको रिक्वेस्ट करूंगा। और जहाँ ये जो अभी एक्शन हो रहा है, इंडियन सोल्जर ने जो एक्शन कर रहा है, उनके लिए मेरा सैल्यूट है। गवर्नमेंट ऑफ इंडिया को भी मेरी तरफ से एक सैल्यूट है। जो एक्शन आज गवर्नमेंट ऑफ इंडिया ने लिया, जो डिसीजन लिया है, ये बहुत पहले लेना था। इसके लिए हम लोग गर्व करते हैं। और हमारे जो सेना है, सेना के ऊपर भी हम लोगों को गर्व है कि इस बार 2 लेडी ने तालका मचा दिया है। ये बड़ी गर्व की बात है। तो पाकिस्तान को ताश नश कर दे, ताकि आने वाले दिन में इंडिया को फिर और कोई झमेला झेलना ना पड़े। और बांग्लादेश, हम लोग इंडिया के साथ में एक अच्छा रिलेशन था, वो लोग थोड़ा सा समझे, क्योंकि बांग्लादेश के साथ और इंडिया का अच्छा रिलेशन है, वो रिलेशन खराब ना करे, मैं यही चाहता हूँ। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। শুনুন, এই ঝামেলাটা আমাদের দীর্ঘদিন ধরে বয়ে যেতে হচ্ছে, বয়ে হয়তো যেতে হতো না যদি পূর্বসূরিদের ডিসিশন, আমাদের যারা ডিসিশন মেকার ছিলেন পূর্বসূরিরা, তারা যদি ডিসিশনটা ঠিক মতো নিতেন, আজকে এই দেশটারই জন্মগ্রহণ হতো।
তা যাই হোক, এখন এই পরিস্থিতি থেকে বেরোতেই হবে আমাদের। সেই পরিস্থিতি থেকে এই যে একটু আগে আপনি শোনালেন না, উনি অ্যাকচুয়ালি বলতে, পরেরটা শোনা গেল না, অ্যাকচুয়ালি বলেছেন হচ্ছে ওখানকার যে প্রাইম মিনিস্টার তার কথা বলেছে, শাহবাজ শরীফের কথা, যে উনি মোদির নাম আনতে পারেন না মুখে। হ্যাঁ, তা ওই জন্য তার সঙ্গে তুলনা করেছেন। এটা ভুলে গেছে যে L-70 যে আর্টিলারি, যে আমাদের যে মেশিনারি, সেই মেশিনারি দিয়ে রাজৌরি থেকে শুরু করে আপনার পুঞ্জ থেকে শুরু করে যেসব জায়গায় ওরা এত সেলিং করেছিল, সেইগুলোকে আমরা সব আকাশেই এবং সার্ফেস টু এয়ার মিসাইল দিয়ে আমরা সেগুলোকে নষ্ট করে দিয়েছি। যতটা ক্ষতিগ্রস্ত ওরা চেয়েছিল কিন্তু সেটা করতে পারেনি। কিন্তু তার সঙ্গে আমি বাংলাদেশকে বলবো, আমাদের এই বাংলাদেশ দেশটা, উনি একটু আগে বললেন আমাদের কো-প্যানেলিস্ট, যে ওরা একটু চিন্তা ভাবনা করুক। ওরা চিন্তা ভাবনা করবে না, কারণ এটা চলে গেছে ইসলামিক মৌলবীদের হাতে পুরো দেশটা। সুতরাং এই জামাত গোষ্ঠীর থেকে শুরু করে এদেরকে অবিলম্বে, এদের কিছু করতে হবে না, দাঁড়িয়ে শুট কর, এছাড়া আর কোনো রাস্তা নেই। এটা আমি বলতে বাধ্য হচ্ছি একজন ভারতীয় হিসেবে। ইমিডিয়েটলি দাঁড়িয়ে শুট করো এবং সবকিছু ভেঙে গুড়িয়ে দাও, কারণ এটাই সুযোগ। এই সুবর্ণ সুযোগ আর আসবে না। এই সুযোগ যদি করে, কারণ অলরেডি সৌদির যে বিদেশ সচিব অলরেডি পাকিস্তানে আসছেন, এইটুকু খবরটা একটু আগে পেয়েছি, এই পাকিস্তানে আসছেন। এবং এই কেন সৌদির সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ, সেই কারণে তাকে দিয়ে যাতে কিছু নেগোসিয়েশন করানো যায় সেইটা প্রচেষ্টা ওরা করছে। এবং পাকিস্তানে আসছে, ভেবে দেখুন একবার, পাকিস্তানে আসছে সে, তার মানে কি তাদের এই চিন্তা ভাবনাটা আছে। কারণ আমাদের এই ডিভিশন আর ভুললে হবে না, ইমিডিয়েটলি নজর থাকবে, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। ইন্দ্রজিৎ বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উল্লেখ করেছেন। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখো, S-400 তো রয়েছে, তার সঙ্গে রয়েছে L-70 এবং একটু আগেই আমার কো-প্যানেলিস্টও তাই বললেন, জেড Su-23 আর সিল্কা। এগুলো যদি মোটামুটি 4টে যা রয়েছে, পাকিস্তান যে কোনো সময় যে কোনো কিছু করলেও যে ক্ষেপণাস্ত্রগুলো বা ব্যালিস্টিক মিসাইল যাই ছুটুক না কেন তা ডিটেক্ট করতে পারবে এবং তা ধ্বংস করে দেবে। এবার দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমাদের প্রতিরক্ষা গবেষণায় ভারত ডাইনামিক্স লিমিটেড একটা বিশাল বড় ঘটনা, যে আমাদের DRDO কিন্তু যে আকাশটা তৈরি করেছে, এটা কিন্তু আমাদের বড় সার্থকতা। সুতরাং ভারতবর্ষ নিজের টেকনোলজিতে তৈরি করছে, কারো উপর নির্ভরশীল নয়। সুতরাং আমেরিকার রক্তচক্ষু বলুন আর কি বা বলুন, ইন্দিরা গান্ধী নাও থাকতে পারে, কিন্তু আমরা এখন যে শক্তিশালী ভাবে ভারতবর্ষ দাঁড়িয়ে গেছে, সেখানে পাকিস্তান কিন্তু এরকম মধ্যস্থতা আসতে হবে। এবং একটা কথা আমি বলতে চাই, যে আমার কিন্তু একটা জায়গায় ভয় লাগছে, এই মধ্যস্থতায় যাওয়ার পর ভারতবর্ষের এই যে ক্যান্সার বা ক্ষতটা, এটা বড় জ্বালাবে আমাদের। এবং আরেকটা বড় জ্বালাবে, যেটা হচ্ছে জ্বর বলতে পারো, জ্বর বা করোনা বলতে পারো, সেটা বাংলাদেশ বলতে কোনো আপত্তি নেই। এটা খুব সমস্যার সৃষ্টি করবে, একটা করোনা, আরেকটা হচ্ছে বড় ক্ষত। এই দুটোকে যতক্ষণ না মুছে ফেলা যাবে, এই ধরনের সমস্যা আবার হবে। আমরাও ধরো 2030 সালে কোনো এক প্যানেল ডিসকাশনে আবার বলবো যে মোদি এটা কেন করেননি। আজকে যেটা আমাদের কো-প্যানেলিস্ট বললেন, এটা হয়তো আবার তখন আমরা বেঁচে নাও থাকতে পারি, অন্য কেউ নিশ্চিত বলবে। ধন্যবাদ। ঠিক, আমি একেবারে অন্তিম ব্লকে রয়েছি, আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। ভারতবর্ষের 130 কোটি মানুষ আগামীকাল সকালবেলা খবরের কাগজের শিরোনাম দেখতে চাইছে, পাকিস্তানের 16টা শহর ভারতের দখলে, অর্ধেক বাংলাদেশ ভারতের দখলে। এবং এখন আর এই মিসাইল হানা S-400 এসব ভারতবর্ষের মানুষ অতিক্রম করে ফেলেছে। ভারতবর্ষের মানুষের উচ্চাকাঙ্ক্ষা এখন আগামী দিন সকালবেলা এই শিরোনাম দেখার সংবাদপত্রে, যে পাকিস্তানের 16টা শহর ভারতের দখলে এবং বাংলাদেশের পুরোটা বা অর্ধেক ভারতের দখলে। ভারত আন্তর্জাতিক মহলে এবারে আলোচনায় বসতে চাইছে এবং বসতে যেতে চাইছে। ভারতের অন্দরে এবং ভারতবর্ষের ভেতরে পাকিস্তানকে এবং বাংলাদেশকে সমাহিত করে নেওয়া হয়েছে। এবারে যুগ যুগান্ত ধরে দশকের পর দশক আলোচনা চলতে থাকুক, দীর্ঘজীবী হোক ওই আলোচনা, কিন্তু বাংলাদেশ আজকে রাত্রিরে যেন অর্ধেকটা আর পুরো পাকিস্তানটা ভারতবর্ষের পকেটে আছে, এটা আগামী দিন সকালবেলা পুরো ভারতবর্ষ দেখতে চাইছে। আর এটা যদি হয়, পুরো ভারতবাসী মোদিজিকে উজাড় করে ভোট দেবে, অমিত শাহকে ভোট দেবে, রাজনাথ সিংকে ভোট দেবে এবং বিজেপিরও যে উচ্চাকাঙ্ক্ষা সেটাও সত্যি হবে। কিন্তু এখান থেকে যদি এই চুকিতকিত খেলা হয়, ভারতবর্ষের কিন্তু মানুষের মন ভরবে না। কারণ ভারতবর্ষের মানুষ এখন চাইছে পুরো পাকিস্তানটা আর পুরো বাংলাদেশটা।
বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। প্রথমেই তো আপনাদের সকলকে শেষবেলায় শুধু বলবো জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তার কারণ ইতিমধ্যে প্রত্যেকটি মানুষ শুধুমাত্র ভারতের সম্বন্ধে এ পর্যায়ে আমাদের সেনাবাহিনীর উপর ভরসা রেখে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে আমরা যে হাতে হাত মিলিয়ে লড়াইটা করছি এবং পাকিস্তানকে তার যোগ্য জবাবটা, তারা যে ভাষাটা বোঝে সেই ভাষায় জবাব দিচ্ছি, তার বলার অবকাশ থাকে না, বলার অবকাশ রাখে না। কিন্তু একটি বিষয় জয়দেব বাবুর কথার সঙ্গে আমরা সহমত, তা হলো এখন এ পর্যায়ে মুখ্যম সময় পিওকে দখল করে নেওয়া হোক। এখন এ সময় মুখ্যম সময় পাকিস্তানকে শুধুমাত্র যোগ্য জবাব নয়, অখণ্ড ভারতের আবারও নতুন করে সমীকরণ তৈরি করা হোক। এখন মুখ্যম সময় সেই সব জঙ্গিদেরকে বেছে বেছে খুঁজে বের করে তাদের যোগ্য জবাবটা দিনের পর দিন আর যেন দিতে না হয়, এখানেই স্টপ করে তাদের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়ার মতো অবস্থায়। অর্থাৎ এই জায়গায় ইন্ডিয়া অর্থাৎ ভারত, যাকে নিয়ে আমরা গর্ব করি, তার যেন আর কোনো বিকল্পই তৈরি হওয়ার কথা কেউ না ভাবে এবং সবচেয়ে বড় প্রশ্ন যারা তৈরি করবে তাদেরকে সবচেয়ে বড় উত্তরটা যেন সপাটে চড় বেড়ে দেওয়া যায়। একথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাইটি বাংলার পর্দায়। শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।